লেখিকা সুপ্রিয়া ঘোষের জাতাকল। রাত ৮:১০। শিয়ালদহ মেইন লাইনের ঠাসা ভিড়, ঘামে ভেজা মানুষের গায়ের গন্ধ আর ট্রেনের কামরার অসহ্য গুমোট কাটিয়ে যখন নীলাদ্রি স্টেশনে নামলো, ওর পা দুটো যেন আর চলছিল না। শার্টের কলারটা ঘামে নেতিয়ে কালচে হয়ে গেছে, কাঁধের ল্যাপটপ ব্যাগটার ফিতে যেন চামড়া চিরে ভেতরে ঢুকে যাচ্ছে। স্টেশনের বাইরে আসতেই কলকাতার চেনা আর্দ্র ভ্যাপসা বাতাস ওকে অভ্যর্থনা জানালো। অটো থেকে যখন পাড়ার মোড়ে নামলো, তখন ওর মাথার ভেতর ঘুরছে বিকেলের কনফারেন্স কলের বসের করা কথাগুলো। নীলাদ্রিবাবু, গ্রাফটা দেখেছেন? নিচের দিকে যাচ্ছে। এই মাসে যদি ইন্স্যুরেন্স পলিসি টার্গেট মিট না হয়, তবে কিন্তু কোম্পানিকে কড়া পদক্ষেপ নিতে হবে। বাজারের থলিটা হাতে নিয়ে গলির মোড় থেকে কিছু সবজি কিনলো। কলিং বেলটা টিপে নীলাদ্রি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। বেল টেপার পর দরজা খুলল রিয়া। রিয়ার মুখটা থমথমে, পরনের নাইটিটা ঘামে মাখামাখি। নীলাদ্রি ভেতরে পা রাখতে রিয়া শুরু করলো, জুতোটা অন্তত স্ট্যান্ডে রাখো, ঘরে পা রাখার জায়গা নেই। তার উপর মা সারা দুপুর ড্রয়িং রুমে পুরনো খবরের কাগজ স্তূপ করে রেখেছেন। আমি গোছাতে গেলে বললেন উনি নাকি ওগুলো দিয়ে ঠোঙা বানাবেন। এই বয়সে ঠোঙা বানিয়ে উনি কোন রাজপ্রাসাদ গড়বেন আমি জানি না, কিন্তু আমার ঘরটা যে নোংরা হয়ে যাচ্ছে সেটা দেখার কেউ নেই। নীলাদ্রি একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্যানটা ফুল স্পিডে চালালো। সোফায় বসতে গিয়ে দেখলো সত্যি ছোট ছোট কাগজের কুচি ছড়িয়ে আছে। ব্যাগটা নামিয়ে রাখতেই ভেতর ঘর থেকে সুমিত্রা দেবী বেরিয়ে এলেন। বয়স হয়েছে, হাঁটুতে ব্যথা, তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন। হাতে একটা স্টিলের গ্লাস, তাতে জল, কিন্তু মুখে এক রাশ বিরক্তি। এলি, এই নে জল খা। ও তো তোকে জলটুকুও দেবে না। তোর বউকে বললাম একটু চা করতে, তা উনি তখন ফোনের ওপারে কার সাথে যেন সিরিয়ালের গল্প করতে ব্যস্ত। আমি দুবার বলার পর মুখ ঝামটা দিয়ে বলল, নিজে করে খান না কেন? তা বাপু, আমার কি এই শরীরে দাঁড়িয়ে চা করার ক্ষমতা আছে? রিয়া রান্নাঘর থেকে খুন্তি নাড়ার আওয়াজের মাঝে চিৎকার করে উঠল, আমি কখন মুখ ঝামটা দিলাম মা? আমি শুধু বলেছিলাম ডালটা ফুটছে, এই সময় গ্যাস ছেড়ে নড়লে ডাল উতলে পড়বে। আপনি তো তিল থেকে তাল করতে ওস্তাদ। আর শুনুন, আমি সারাদিন এই সংসারের পিছনে খেটে মরি, যদি দুদণ্ড শান্তির জন্য একটু গল্প করি, তাতে আপনার গা জ্বালা কিসের শুনি? শুনলি তো নীলু, আমার কথার কোনো দাম নেই এই বাড়িতে। তুই আসার আগে নালিশের ডালি সাজিয়ে বসে থাকে, আমি যেন এই বাড়িতে উটকো উৎপাত। সুমিত্রা দেবী গ্লাসটা টিপয়ের ওপর সশব্দে নামিয়ে রাখলেন। জলের ছিটে নীলাদ্রি ল্যাপটপ ব্যাগের ওপর পড়ল। নীলাদ্রি দুহাতে মাথা চেপে ধরল। অফিসে আজ 3টে প্রসপেক্ট রিজেক্ট হয়েছে। একজন তো মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। অপমান আর টার্গেট না হওয়ার ভয়ের ওপর এই পারিবারিক কিচকিচ ওর সহ্যের বাইরে চলে যাচ্ছে। ও মৃদুস্বরে বলল, মা, রিয়া সারাদিন রান্নাঘরে থাকে, ও হয়তো ব্যস্ত ছিল। আর রিয়া, মা তো একটু বলতেই পারেন, উনি একটু চা খেতে চেয়েছেন, তাতে এত রিয়াক্ট করার কি আছে? রিয়া তেড়ে এলো রান্নাঘর থেকে, হাতে ধরা খুন্তি, কপালে বিন্দু বিন্দু ঘাম। রিয়াক্ট করব না? আজ দুপুরে ঝিঙের তরকারিতে নুন কম হয়েছে বলে তোমার মা থালা ঠেলে উঠে গেলেন, অথচ কাল রাতে উনি নিজেই ডাক্তার দেখিয়ে এসে বললেন, বৌমা নুন কম দিও, আমার প্রেশার বাড়ছে। আমি কোনটা শুনবো? ওনার মর্জি মতো চলবো নাকি ডাক্তারবাবুর কথা শুনবো? আমি তো আর জাদুকর নই যে তুড়ি মারলে সব ঠিক হয়ে যাবে। মা এবার মোড়ার ওপর বসে পড়লেন, গলায় কান্নার সুর এনে বললেন, আমি কি মিথ্যে বলছি নীলু? তুই নিজে খেয়ে দেখিস তো তরকারিটা মুখে তোলা যায় কি না। আমি বুড়ো মানুষ, একটু স্বাদ করে খেতে চাওয়াটাও কি আমার অপরাধ? আর আমি কি থালা ঠেলেছি? আমি তো শুধু বললাম, রিয়া একটু নুন দাও, তাতেই তোর বউ আমায় নানান কথা শোনাতে শুরু করে দিল। কথা কেন শোনাবো না মা? রিয়া এবার ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়ালো। সকালে যখন আমি কলতলার বালতি নিয়ে ঘর মুছছিলাম, তখন আপনি পাশের বাড়ির কাকিমাকে ডেকে বললেন, দেখো দিদি, আমার বৌমার লক্ষ্মীশ্রী বাইরের বালতি দিয়ে ঘর মুছছে, আচার বিচারের ছিটে ফোটাও নেই। এটা কি বলা খুব দরকার ছিল? পাড়ার লোকে শুনলে কি ভাববে? সুমিত্রা দেবী আকাশ থেকে পড়লেন। আমি আবার কখন বললাম? আমি তো শুধু বললাম বালতিটা সাবধানে রেখো, কারোর পায়ে লাগতে পারে, ব্যাস। এইটুকু বলাতেই উনি ওনার মরা বাবার প্রসঙ্গ টেনে আনলেন। আমার তো এখন মুখ খোলাই দায়। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। নীলাদ্রি দেখলো ওর মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন এলো। কাল সকাল 8:30টায় বসের পার্সোনাল কেবিনে হাজিরা দিতে হবে, অর্থাৎ আজ রাতে ওকে অন্তত 10টা নতুন ক্লায়েন্টের লিস্ট বানাতে হবে। নীলাদ্রি উঠে দাঁড়িয়ে ব্যাগটা হাতে নিল। তোমরা কি বুঝতে পারছো আমার কন্ডিশনটা?
অফিসে আমাকে রোজ কুকুর বেড়ালের মতো কথা শোনায়। ট্রেনে লোকগুলো ধাক্কা মারতে মারতে প্রায় মেরে ফেলে। আমি এই বাড়িতে আসি একটু শান্তির আশায়, একটু শান্তিতে দুটো ভাত খাবো বলে, কিন্তু এখানে ঢুকলেই মনে হয় আমি কোনো রণক্ষেত্রে এসেছি। মা, তুমি যেমন এক চুল ছাড়বে না, রিয়া তুমিও ঠিক তাই। রিয়া গজগজ করতে করতে রান্নাঘরে ফিরে গেল। হ্যাঁ, সব দোষ আমার। আমি তো এই বাড়ির কাজের লোক, আমার তো কোনো মন নেই। মা ও ঘর থেকে চেঁচিয়ে বললেন, হ্যাঁ আমিই তো সব নষ্টের গোড়া। তুই আমাকে কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে আয় নীলু, তাহলে তোর ঘর শান্ত হবে। নীলাদ্রি নিজের শোয়ার ঘরে গিয়ে দরজাটা জোরে বন্ধ করে দিল। ও জানে একটু পরেই মা ঠাকুর ঘরে গিয়ে জোরে জোরে ঘন্টা বাজিয়ে নিজের দুঃখ জানাবেন, আর রিয়া বাসনপত্রের ওপর রাগ ঝাড়বে। আলমারি থেকে জামাকাপড় বার করার সময় রিয়া ওটা ধরাম করে বন্ধ করবে। ডাইনিং টেবিলে খাবার ঢাকা দেওয়া থাকলেও কারোর খিদে নেই, আছে শুধু একে অপরকে মানসিকভাবে ক্ষতবিক্ষত করার এক অদম্য জেদ। নীলাদ্রি অন্ধকার ঘরে ফ্যানটা চালিয়ে বিছানায় শুয়ে পড়ল। এসি চালানোর সামর্থ্য নেই, তাই এই গরমেই ঘামতে ঘামতে ওকে ভাবতে হচ্ছে কালকে টার্গেট আর মাসের শেষে ইলেকট্রিক বিলের কথা। ওর মনে হলো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামলে হয়তো শহরের ধুলো ধুয়ে যায়, কিন্তু ওর এই ছোট্ট সংসারের তিক্ততা ধোয়ার মতো কোনো বৃষ্টি আজও পৃথিবীতে আসেনি। রাত 2:30 নীলাদ্রিকে কালকের মিটিংয়ের জন্য এক্সেল শিটে 15টা নতুন লিড তৈরি করতে হবে, কিন্তু ওর মন পড়ে আছে পাশের ঘরে। মা বোধহয় এখনো ঘুমাননি, থেকে থেকে ওনার কাশির শব্দ পাওয়া যাচ্ছে। নীলাদ্রি জানে মা এই কাশিটা একটু বাড়িয়েই দেন যখন উনি চান ওনার অস্তিত্বের কথা সবাই মনে রাখুক। পরদিন সকাল, নীলাদ্রি সকালে 1 কাপ চা চেয়েছিল, কিন্তু রিয়া রান্নাঘরে চরচর করে সর্ষের তেলের ওপর ফোড়ন দিতে দিতে বলল, তোমার মা তো আজ আবার নতুন বায়না ধরেছেন, বললেন শরীর ভালো নেই, ঠাকুর সেবাটা যেন আজ আমিই করি। একদিকে আমার অফিসে যাওয়ার তাড়া, তার উপর রান্না বান্না ঘর মোছা, এখন আমি কি ওনার সেবা করতে বসবো? নীলাদ্রি ব্রাশ করতে করতে বেসিন থেকে উত্তর দিল, মা তো অসুস্থ বললে, তুমি একটু করে দিলে কি হয়? মা তো রোজই করেন। মা রোজ করেন কারণ মায়ের আর কোনো কাজ নেই, কিন্তু আমার তো বাইরে বেরোতে হয়। রিয়ার গলায় ঝাঁজ। ও একটা বেসরকারি স্কুলে পড়ায়, বেতন খুব একটা বেশি নয়, কিন্তু খাটুনি প্রচুর। নীলাদ্রি ডাইনিং টেবিলে বসতেই মা থপ করে এলেন, মুখটা শুকিয়ে আমসি। নীলাদ্রির পাতে রুটিটা দিতে দিতে বললেন, কাল রাতে জলটুকু পর্যন্ত কেউ দিল না নীলু, তুই ঘরে ঢুকে দরজা দিলি, আর তোর বউ ওদিকে মুখ ভার করে বসে থাকলো। শেষমেশ রাতে বিস্কুট খেয়ে ওষুধটা খেলাম। আজ আমার শরীরটা বড়ই ম্যাচ ম্যাচ করছে, তাই বললাম যদি ও একটু সাহায্য করে, তা ভগবানকে ডাকা নিয়েও যদি ওর অত আপত্তি থাকে তবে আর কি হবে। রিয়া হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এলো, ব্যাগটা কাঁধে ঝোলাতে ঝোলাতে বলল, আপত্তি ভগবানকে নিয়ে নয় মা, আপত্তি আপনার এই আমি ভুক্তভোগীর সাজা নিয়ে। কাল রাতে আমি যখন আপনাকে ডাকলাম ডিনারের জন্য, আপনি উত্তর দিয়েছিলেন? দেননি। আপনি চান সবাই আপনার পায়ে পড়ে থাকুক। আমি পায়ে পড়তে কেন বলবো? আমি তো শুধু একটু সম্মান চেয়েছিলাম। মায়ের গলা ধরে এলো। নীলাদ্রি হাত তুলে থামালো দুজনকে, প্লিজ সকালবেলা অন্তত ঝগড়া করো না। রিয়া, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। মা, তুমি একটু বিশ্রাম নাও, আমি ঠাকুরকে সেবা করে বেরোচ্ছি। নীলাদ্রি যখন বাসে উঠল, ওর মনে হলো বাসের এই ভিড়, ঘামের গন্ধ আর কন্ডাক্টরের সাথে খুচরো নিয়ে বর্ষা, এগুলো বাড়ির ওই গুমোট পরিবেশের চেয়ে ঢের ভালো। অন্তত এখানে লড়াইটা স্পষ্ট, সম্পর্কের কোনো প্যাচ নেই। অফিসের চেম্বারে ঢুকতেই বড়বাবুর হাঁকডাক শোনা গেল। নীলাদ্রিকে নিজের কেবিনে ডেকে বস রীতিমতো তর্জনী উঁচিয়ে শাসালেন, নীলাদ্রি বাবু, আপনার ফাইলগুলো দেখলাম, কাস্টমার কল ব্যাক করছে না কেন? আপনি কি ফিল্ডে গিয়ে শুধু চা খেয়ে আড্ডা মারেন? আগামী 7 দিনের মধ্যে যদি 3টি বড় পলিসি ক্লোজ না হয়, তবে কিন্তু রেজিগনেশন লেটারটা তৈরি রাখবেন। উই নিড পারফর্মার্স, নট প্যাসেঞ্জার্স। পুরো দিনটা নীলাদ্রি পাগলের মতো কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটল। চড়া রোদে ভবানীপুর থেকে সল্টলেক, তারপর আবার হাতিবাগান। ঘামে ভেজা পিঠের ওপর দিয়ে বারবার ব্যাগটার ফিতে ঘষা লেগে জ্বালা করছে। দুপুরের খাওয়া বলতে শুধু একটা রাস্তার ধারের দোকান থেকে পাউরুটি আর জল। প্রতিটা কাস্টমারের কাছে ও যেন করুণা ভিক্ষা করছে। কেউ বলছে পরে ভাববো, কেউ তো মুখের ওপর ফোন কেটে দিচ্ছে। বিকেল গড়িয়ে যখন সন্ধে হলো, নীলাদ্রি ধর্মতলার মোড়ে একটা চায়ের দোকানে বসেছিল। ওর ফোনের ইনবক্সে রিয়ার মেসেজ এলো, আজ ফেরার পথে 1 কেজি চিনি আর সাবান নিয়ে এসো। তার ঠিক 5 মিনিট পর মায়ের মেসেজ, নীলু, আসার সময় আমার ক্যালসিয়ামের ওষুধটা নিয়ে আসিস। তোর বউকে বলতে ভয় লাগে, যদি আবার খোটা দেয় যে ওষুধের পেছনে অনেক টাকা যাচ্ছে।
নীলাদ্রি ফোনের স্ক্রিনটা নিভিয়ে দিল। ওর মনে হলো ওর চারপাশটা যেন সংকুচিত হয়ে আসছে। অফিসের সেলস টার্গেট যেন একটা দড়ি হয়ে ওর গলায় চেপে বসছে, আর বাড়ির দুই নারীর এই টানাপোড়েন দড়িটার দুই প্রান্তে টান দিচ্ছে। মাও ভুল নন, রিয়াও হয়তো পুরোপুরি ভুল নয়। দুজনেই নিজের নিজের জায়গায় একা, আর সেই একাকিত্বের ঝাল তারা মেটাচ্ছে নীলাদ্রির ওপর। ও ভাবলো আজ যদিও বাড়িতে না ফেরে, যদি কোথাও নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু পরক্ষণে মনে পড়লো মায়ের ওষুধের স্ট্রিপ আর রিয়ার মাসের শেষে এলআইসি প্রিমিয়ামের কথা। মধ্যবিত্তের পলায়নের কোনো পথ নেই। রাত 9টা নাগাদ ও যখন বাড়ির দরজায় পৌঁছালো, দেখলো দরজার বাইরে থেকে রিয়ার উঁচু গলা শোনা যাচ্ছে। আপনি আমার আলমারি খুলেছিলেন কেন মা? আমার পার্সোনাল ডায়েরি পড়ার অধিকার আপনাকে কে দিয়েছে? মায়েরও পাল্টা জবাব, আমি আবার কখন আলমারি খুললাম? আমি তো শুধু একটা চাদর খুঁজছিলাম। তোমার তো কিসের লুকোছাপা যে শাশুড়ি আলমারি ছুলেই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? নীলাদ্রি কলিং বেলটা বাজালো। ও জানে আজ ভেতরে ঢুকলে আবার একটা নতুন যুদ্ধের মুখোমুখি হতে হবে। ওর পা যেন চলতেই চাইছে না। সিঁড়ির অন্ধকারে কিছুক্ষণ দাঁড়িয়ে ও বুক ভরে একটা শ্বাস নিল। এই লড়াইয়ে জেতার কোনো উপায় নেই, শুধু হার স্বীকার করে নেওয়াটাই যেন নিয়তি। রিয়া দরজাটা খুলে দিল। সামনেই দেখলো রিয়া আর মা দুজনেই রণংদেহী মূর্তিতে দাঁড়িয়ে আছে ওর দিকেই তাকিয়ে। নীলাদ্রি কোনো কথা না বলে নিজের জুতোটা সশব্দে মেঝের ওপর ছুঁড়ে দিল। ওর ধৈর্যের বাঁধ যেন একটু একটু করে ভাঙতে শুরু করেছে। মা আর রিয়া দুজনে নীলাদ্রির মুখের দিকে তাকিয়ে রইল, যেন সে বিচারক, এক্ষুনি রায় দেবে। নীলাদ্রি আর কোনো কথা না বাড়িয়ে সোজা বাথরুমে চলে গেল। কল ছেড়ে দিয়ে ঠান্ডা জলে মাথাটা ভিজিয়ে ভাবতে লাগলো, জীবনটা যদি এই জলের মতোই সহজ হতো। মাথা মুছে ডাইনিং টেবিলে বসতেই রিয়া এলো। কোনো কথা না বলে ওর সামনে ভাতের থালাটা প্রায় নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল। নীলাদ্রি শান্ত গলায় ডাকলো, রিয়া, এক গ্লাস জল দাও। রিয়া ঘুরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ দিচ্ছি, কিন্তু তার আগে তোমার মাকে সাবধান করে দাও, আমার কোনো জিনিসে যেন চোরের মতো হাত না দেয়। আমি হাঁপিয়ে উঠেছি নীলাদ্রি, তোমার এই সংসার আর তোমার মায়ের প্রতিদিনের গোয়েন্দাগিরি সামলাতে সামলাতে আমি ক্লান্ত। মা এবার ঘুরে দাঁড়ালেন। ওনার চোখে জল কাঁদো কাঁদো গলায় বললেন, গোয়েন্দাগিরি? তোমার আলমারিতে আমি চাদর খুঁজতে গিয়েছিলাম, কারণ কাল রাতে আমার ছেলের হালকা ঠান্ডা লাগছিল। মা হিসেবে ছেলের একটু আরাম দেখা কি আমার অপরাধ? আর তুমি যে ডায়েরিতে আমার নাম লিখে রেখেছো বুড়িটা কবে যাবে, সেটা কি খুব সম্মানের কাজ? রিয়া চিৎকার করে উঠল, আমি ওসব লিখিনি, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি আমার গোপনীয়তায় হস্তক্ষেপ করেছেন, এটা অপরাধ। অপরাধ? আমার ছেলের বাড়ি, এখানে আমার কোনো অধিকার নেই? মায়ের গলা কাঁপতে শুরু করলো। নীলাদ্রি ভাতটা মাখছিল, ও হঠাৎ থমকে গেল। মাছের ঝোলটা আজ একটু বেশি তেতো লাগছে। ও মাথা নিচু করে বলল, রিয়া, মা কি সত্যি ডায়েরি পড়েছেন? রিয়া নীলাদ্রির দিকে ফিরে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুমি কি আমাকে সন্দেহ করছো? তোমার মা গত 2 দিন ধরে তককে তককে ছিলেন। আজ আমি স্কুল থেকে ফিরতে দেরি করেছি বলে উনি আমার ঘরে ঢুকে হাতড়াচ্ছেন। ডায়েরি থাক বা না থাক, পারমিশন ছাড়া কারো ঘর ঘাটা কি ঠিক? তুমিই বলো। নীলাদ্রি কিছু বলার আগেই ওর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বসের নাম। এই অসময়ে বসের ফোন মানে কোনো দুঃসংবাদ। নীলাদ্রি ফোনটা কানে নিতেই ওপার থেকে গর্জন শোনা গেল, নীলাদ্রি বাবু, আপনার ওই সল্ট লেকের ক্লায়েন্ট কিন্তু পলিসিটা ক্যান্সেল করেছে। তারা বলছে আপনি নাকি ঠিকমতো পেপারস বোঝাতে পারেননি। ইউ আর আ লয়ার। আপনি কি অফিসকে ডোবাতে বসেছেন? কাল সকালে ইমিডিয়েটলি অফিসে আসুন, আপনার সেটেলমেন্ট লেটারটা আমরা রেডি রাখছি। নীলাদ্রির হাত থেকে ফোনটা ডাইনিং টেবিলের ওপর পড়ে গেল। চাকরিটা কি সত্যি গেল? এই বাজারে নতুন চাকরি মানে তো মরুভূমিতে জল খোঁজা। সামনে মাসের কিস্তি, মায়ের চিকিৎসা, সংসার খরচ, সব যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। কিন্তু বাড়ির ভেতরে যুদ্ধে থামার কোনো লক্ষণ নেই। মা রিয়াকে লক্ষ্য করে বললেন, আমি জানি রিয়া, তুমি চাও আমি এ বাড়ি থেকে বিদেয় হই। আজ থেকে আমি আর এ বাড়িতে অন্ন গ্রহণও করব না। দেখি আমার ছেলে আমাকে খেতে দেয় কিনা। রিয়া পাল্টা দিল, নাটক করবেন না মা, এই ইমোশনাল ব্ল্যাকমেল অনেক হয়েছে। নীলাদ্রি, তুমি কিছু একটা করো, না হলে আমি আজই বাপের বাড়ি চলে যাব। আমি এভাবে শ্বাসরোধ করা পরিবেশে বাঁচতে পারবো না। নীলাদ্রি হঠাৎ থালাটা সশব্দে মেঝের ওপর আছাড় মারল। কাচের থালাটা চুরমার হয়ে দানা দানা হয়ে ছড়িয়ে পড়ল মেঝেতে। সাদা ভাত আর মাছের ঝোল রিয়ার পায়ের কাছে ছিটকে পড়ল। মা আর রিয়া দুজনেই চমকে গিয়ে চুপ হয়ে গেল। নীলাদ্রি জীবনে কোনোদিন এই বাড়িতে হাত তোলেনি বা চেঁচায়নি। নীলাদ্রি উঠে দাঁড়ালো। ওর চোখ দুটো লাল, কপালে শিরাগুলো দপদপ করছে। ও দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারটার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসলো। তারপর আর্তনাদ করে উঠল, চুপ, একদম চুপ।
তোমরা কি জানো আজকে আমার জীবনে কি হয়েছে? আজকে আমার ক্লায়েন্ট পলিসি ক্যান্সেল করেছে, আমার চাকরিটা প্রায় চলে গেছে। কাল থেকে এই বাড়িতে চাল ডাল আসবে কোত্থেকে আমি জানি না, আর তোমরা তোমরা লড়ছো ডায়েরি নিয়ে। ও রিয়ার দিকে আঙুল উঁচিয়ে বলল, রিয়া তুমি শিক্ষিত মেয়ে, অথচ তুমি মায়ের বয়সটাকে সম্মান দিতে পারো না। উনি ভুল করলে কি একটু মানিয়ে নেওয়া যায় না? মা তোমার শাশুড়ি হতে পারেন, কিন্তু উনি তো এই বাড়িরই একজন অংশ। আবার মায়ের দিকে ফিরে বলল, আর মা তুমি তুমি কেন বুঝতে পারো না যে রিয়া এই বাড়িটা আগলে রাখার চেষ্টা করছে? ও বাইরে কাজ করে এসে আবার রান্নাঘরে ঢোকে, তুমি কেন ওর ব্যক্তিগত বিষয়ে নাক গলাও? তুমি কি চাও না তোমার ছেলে শান্তিতে থাকুক? নীলাদ্রি এবার নিজের বুক চাপড়াতে লাগলো। আমি সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরি, লোকে আমাকে অপমান করে, কথা শোনায়। আমি ভাবি বাড়িতে গেলে অন্তত দুটো ডাল ভাত শান্তিতে মুখে দেব, কিন্তু না, তোমরা দুজনে মিলে আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছো। আমার এখন মনে হচ্ছে এই চাকরি যাওয়ার চেয়ে তোমাদের এই অশান্তি থেকে মুক্তি পাওয়াটা বেশি জরুরি। আমি যদি আজ স্টেশনের নিচে গিয়ে শুয়ে পড়ি, তবে কি তোমরা শান্ত হবে? নীলাদ্রি ধপ করে চেয়ারটায় বসে পড়ল, ওর দু চোখ বেয়ে জল গড়িয়ে নামলো। এক বলিষ্ঠ পুরুষ মানুষের এমন ভেঙে পড়া মা রিয়া আগে কখনো দেখেনি। ড্রয়িং রুমে এবার শুধু ফ্যানের আওয়াজ আর নীলাদ্রির চাপা কান্নার শব্দ। রিয়া অপরাধ বোধে মাথা নিচু করে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো, আর মা আঁচল দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে উঠলেন। নীলাদ্রির এই ছোট্ট ঘরে আজ যেন এক বিশাল স্তব্ধতা নেমে এলো। যে টার্গেটের চাপে নীলাদ্রি বিধ্বস্ত ছিল, সেই চাপের চেয়েও বড় হয়ে উঠল প্রিয় মানুষদের অবহেলা আর অসহযোগিতা। নীলাদ্রি বিড়বিড় করে বলল, আমি আর পারছি না, আমি সত্যি আর পারছি না।